যে তারা আসলে মারমুখী হতে চান না, তারা সেখানে অবস্থান নিতে যাচ্ছেন এবং শিক্ষার্থীরা বলছেন যে আমরা এখানটাতেই অবস্থান করব, আপনারা আমাদেরকে পিছু হটাবেন না, এভাবে করে কিন্তু শিক্ষার্থীরা বারবার করে তাদেরকে বলছেন। যদিও শিক্ষার্থীরা জলকামানের জল উপেক্ষা করেই কিন্তু অনেকে কিন্তু বসে আছেন, অনেকে পিছিয়ে গেছেন এমনটাও কিন্তু দেখা যাচ্ছে। পুলিশ সদস্য যারা রয়েছেন তারা বাঁশি দিয়ে এবং তাদের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে কিন্তু তাদেরকে পেছানোর চেষ্টা করছেন। অনেকটা স্বাভাবিকভাবে অস্বাভাবিক পরিস্থিতি মনে হলেও কিন্তু তারা তাদের জায়গা থেকে কথার মাধ্যমে স্বাভাবিকভাবে কোনো ধরনের বাজে পরিস্থিতি তৈরি না করে সর্বোচ্চ চেষ্টা করছেন যেন এখানকার পরিস্থিতি সামাল দেওয়া যায়। যদিও পুলিশ সদস্যরা বা যারা আসলে এখানে নিরাপত্তার কাজে রয়েছেন তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন কোনোভাবেই যেন শিক্ষার্থীরা তাদের অবস্থান এখানে করতে না পারেন। জলকামান আমরা একটু পরপর দেখছি যে জলকামান এগোচ্ছে এবং শিক্ষার্থীদের দিককে লক্ষ্য করে এই জল ছিটানো হচ্ছে। যদিও একটি অংশ সামনের দিকে এগিয়েছে, শিক্ষার্থীদেরকে আমরা এখন অনেকটাই পিছিয়ে যেতে দেখছি। যেই ইন্টারকন্টিনেন্টাল মোড় যেটি, সেই মোড়ে কিন্তু এখন আমরা শিক্ষার্থীদের খুব একটা অবস্থান আর লক্ষ্য করছি না। যদিও শিক্ষার্থীরা কিন্তু বারবার পিছিয়ে আসার চেষ্টা করছেন। অনেক শিক্ষার্থী কিন্তু তাদের জুতা নিক্ষেপ করছেন, এরকমটাও কিন্তু আমরা দেখেছি। শিক্ষার্থীরা কিন্তু তাদের জায়গা থেকে অনড় অবস্থানেই বলা চলে, কেননা যদিও অনেক শিক্ষার্থী এখন একটা পিছিয়েছেন জলকামানের কারণে এবং পুলিশ সদস্যরা রয়েছেন তারা তাদেরকে পেছনে, এবং আমরা সাউন্ড গ্রেনেড থেকে শুরু করে টিয়ারশেল নিক্ষেপ করার মতো ঘটনাও আমরা দেখেছি। শিক্ষার্থীরা পিছিয়ে যাবার কারণে আমরা কিন্তু এই সড়কটি যেটি ছিল সেই সড়কে কিন্তু আমরা যানজটও দেখতে পাচ্ছি। এবং শিক্ষার্থীরা কিন্তু তারা অবস্থান নিয়েছেন। পুলিশ সদস্যদেরকে এখানে আসলে শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়ে তাদের খুব ঝাড়ছেন এবং তারা গণমাধ্যমের তারা বারবার করে বলছেন এবং তারা বলছেন যে এই যে হামলা সেটা শিক্ষা বা শিক্ষার মেধাবীদের উপর হামলা, এরকমটাও কিন্তু তারা আসলে অনেকে বলছেন। যদিও পুলিশ সদস্যরা তাদের জায়গা থেকে প্রধান উপদেষ্টার বাসভবন এবং প্রধান উপদেষ্টার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের করার চেষ্টায় তারা কিন্তু তাদের জায়গায় কাজ করছেন, এমনটা পুলিশ সদস্যরা কিন্তু বলছেন এবং শিক্ষার্থীরা অনেকেই পিছিয়ে এসেছেন এবং তারা অনেকেই বলছেন যে এখানে এখানে শিক্ষার্থীরা আবারও তারা অনেকেই পুলিশ সংস্কার নিয়েও প্রশ্ন তুলছেন। জুলাই অভ্যুত্থানের পরে এরকমটাও তাদের উপরে হামলার পরে তারা শিক্ষার্থীরা অনেকেই কিন্তু তেমনিভাবে বলছেন। যারা পিছিয়ে গেছেন, যারা সামনে আছেন, তারা চেষ্টা করছেন এবং তাদের যারা সহযোদ্ধা যারা রয়েছেন তাদের আন্দোলনের সঙ্গে জড়িত তাদেরকে সামনে এগিয়ে আসার জন্য তাদেরকে বলা হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে আবারও শিক্ষার্থীরা কিন্তু ভিজে নিজেদের জায়গা থেকে ভিজে হলেও তারা চেষ্টা করছেন যেন তাদের দাবি আদায়ের সর্বোচ্চ জায়গা। এবং অনেক শিক্ষার্থীরা কিন্তু এখনো অবস্থান নিয়েছেন এবং জলকামান থেকে যে পানি নিক্ষেপ করা হচ্ছে সেখানেও কিন্তু এখানকার যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা একদম ভিজে হয়েও তারা তাদের দাবি আদায়ে সোচ্চার। অনেক শিক্ষার্থীরা পুলিশি এই ব্যারিকেডের সামনে বসে পড়েছেন। যদিও এখন আমরা এখানটায় যেখানে পুলিশি ব্যারিকেড সেখানটায় শিক্ষার্থীদের সংখ্যা অনেকটা কম দেখছি। তারা বারবার তাদের যারা আন্দোলনকারী সঙ্গীরা রয়েছেন তাদেরকে আহ্বান করছেন সামনে এগিয়ে আসার জন্য। অনেকে আসছেন, অনেকে আসছেন না এবং অনেকেই কিন্তু এখনও পুলিশের যেই
ব্যারিকেডের সামনে পুলিশ এখানে রয়ে যায়, তারা কিন্তু একটি অংশে জলকামান দিয়ে শিক্ষার্থীদের পেছানোর চেষ্টা করা হলেও রাস্তার অন্য পাশে কিন্তু শিক্ষার্থীরা একদম বসে পড়েছেন। শিক্ষার্থীরা যেমনটা অনেকেই কয়েকজন কিন্তু এখানটায় অবস্থান নিয়েছেন এবং তাদেরকে যেমন পিছিয়ে দেওয়া হচ্ছে, সেরকম অনেকে যেমন পিছিয়ে গেছেন তেমনি অনেকেই কিন্তু আবার তাদের যারা রয়েছেন তাদেরকে এগিয়ে আসার চেষ্টা করছে। এই মুহূর্তে কিন্তু আমরা অনেক প্রায় 30 থেকে 40 জন উপরে শিক্ষার্থীকে একদম সড়কে, যেখানটায় পুলিশরা তাদের প্রথম বাধার দেয় সেখানটায় বসে পড়েছেন এমনটা আমরা দেখতে পাচ্ছি। তাদের সামনে পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু এখানটায় বসে আছেন। কেউ কেউ সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন, পুলিশদেরকে পিছু হটতে বলছেন অনেকেই। পুলিশ সদস্যরা কিন্তু তাদের সাথে আলোচনা করে সর্বোচ্চ চেষ্টা করছেন যেন এখানে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। যদিও আমরা দেখেছি বেশ কয়েক দফা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে, টিয়ার গ্যাস, কাঁদুনে গ্যাস নিক্ষেপ করতেও আমরা দেখেছি। এবং এখানে যিনি এবং যেই এখানে যারা রয়েছেন, এখানের মধ্যে আমরা এখানকার এই যে আন্দোলনের যারা আসলে সামনে থেকে যেই ব্যানারে আসলে যে আন্দোলনের কথা আসলে বলা হচ্ছে, সেই আন্দোলনের যারা লিড দিচ্ছে, প্রকৌশলী অধিকার আন্দোলনের যিনি সাধারণ সম্পাদক, তাকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিনি আসলে এখানটায় তার সহযোদ্ধাদেরকে বা তার সঙ্গে যারা আসলে আন্দোলন করছেন এই আন্দোলন, তাদেরকে আসলে এখানে অবস্থান গ্রহণ করতে বলছেন এবং তারা অনেকে এখানে অবস্থান নিয়েছেন। যদিও অনেক শিক্ষার্থীরা আসলে এর মধ্যে পিছিয়ে গেছেন, যেমনটা দেখতে পাচ্ছেন এই জলকামান এবং পুলিশি যেই হয়েছে এবং তারা বারংবার চেষ্টা করে চলেছেন যেন শিক্ষার্থী, কিন্তু আমরা এই মুহূর্তে কিন্তু পুলিশদের আবারও এখানকার যারা অবস্থান নিয়েছিলেন শিক্ষার্থীরা তাদেরকে সরিয়ে দিতে উদ্যত হয়েছেন এবং তাদেরকে সরে যেতে বলছেন অনেক শিক্ষার্থীরা। অনেক শিক্ষার্থীরা কিন্তু এই যে সরিয়ে দিচ্ছেন এবং তাদেরকে আবারও সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তার পুলিশ সদস্যরা কিন্তু তাদেরকে সরিয়ে, এবং এ পাশ দিয়ে আমরা আবারও কিন্তু জলকামান দেখতে পাচ্ছি। এক পাশের অংশ ফাঁকা করার পরে আবারও জলকামান নিয়ে আসা হয়েছে সেখান থেকে। এখনো পর্যন্ত এই জলকামানটি ব্যবহার করা হয়নি, তবে পুলিশ সদস্যরা কিন্তু এবার জলকামানের পাশ দিয়ে অবস্থান গ্রহণ করেছেন। একজন শিক্ষার্থী এই সামনে চলে আসায় তাকে কিন্তু ঠেলে পুলিশ সদস্যরা তাকে আসলে সরিয়ে দেবার চেষ্টা করছেন। সে কিন্তু বারবার আসলে চেষ্টা করছেন তাদেরকে। আবারও আমরা আরও একটি সাউন্ড গ্রেনেডের শব্দ শুনতে পেলাম। এখানে যে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছিলেন তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য মাঝখানে যে অবস্থানটা হয়েছিল, এবং আবারও কিন্তু জলকামান থেকে যে জল সেটি কিন্তু নিক্ষেপ করা হচ্ছে। শিক্ষার্থীরা সরে যাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন এবং এবার কিন্তু দুটি জলকামান একই সঙ্গে এবং পাশেই থাকা যেই আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার যেটি মিন্টো রোডের, সেখানে যে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছিলেন তাদের দিকে লক্ষ্য করেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জলকামান নিক্ষেপ করা হচ্ছে। তাদেরকে ভেতরে যারা অবস্থান নিয়েছেন তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টায় কিন্তু পুলিশ সদস্যরা তাদেরকে সরে যেতে বলছেন, সেখান থেকে বেরিয়ে যেতে বলছেন, তবে তারা আসলে ভেতরের দিকে প্রবেশ করছেন। যদিও এই জলকামান হোক বা সাউন্ড গ্রেনেড হোক, যাই হোক,
জলকামানি বাস এখানে এবং শিক্ষার্থীরা কিন্তু যে পুলিশের যেই ব্যারিকেড সেই ব্যারিকেডকে সামনে রেখে তারা ঢাল হিসেবে ব্যবহার করে সামনে এগিয়ে আসার চেষ্টা করছেন এবং সেটিকে ব্যবহার করে তারা সামনে এগিয়ে আসার চেষ্টা করছেন এবং জলকামানের গতি কিন্তু এবার আমরা অনেকটাই বেশি দেখতে পাচ্ছি এবং আবারও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হলো। অনেক ডিস্টার্ব করতেছেন মিয়া, প্রচন্ড ডিস্টার্ব করতেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি এখানকার যারা শিক্ষার্থীরা কিন্তু ওই যে যেমনটা বলছিলাম এবং জলকামানের গতিও কিন্তু বাড়ানো হয়েছিল, যদিও আমরা কিছুক্ষণ পরপরই কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে দেখছি পুলিশ সদস্য যারা রয়েছেন তাদেরকে, সেই শিক্ষার্থীদের, এবং কাঁদুনে গ্যাস যে নিক্ষেপ করা হয়েছে সেটাও কিন্তু আঁচ পাওয়া যাচ্ছে এবং পুলিশ সদস্য যারা রয়েছেন তারা কিন্তু সামনে এগোচ্ছেন, অনেকটাই শিক্ষার্থীদেরকে লক্ষ্য করে চার্জ করছেন এমনটা কিন্তু মনে হচ্ছে আমাদের দেখে। আমার সঙ্গে কাঁদুনে গ্যাস নিক্ষেপ করা হয়েছে শিক্ষার্থীদেরকে লক্ষ্য করে এখন, এবং পুলিশ সদস্যরা কিন্তু চার্জ করছেন এবং পুলিশ সদস্যরা কিন্তু তাদের এই ব্যারিকেডগুলো নিয়ে এবার সামনে এগোচ্ছেন এবং শিক্ষার্থীদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। ঠিক এই মুহূর্তে যদি আমরা বলি সড়কে যান চলাচলও কিন্তু রয়েছে, এর মধ্যেই শিক্ষার্থীদেরকে পিছু সরানো হয়েছে। পুলিশ সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের বাকবিতণ্ডার মতো ব্যাপারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপের মতো ঘটনাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা শাহবাগের দিকে শিক্ষার্থীদেরকে আবার পিছনে সরানো হচ্ছে এবং এইখানকার দিয়ে যেই গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলোকে কিন্তু বাংলা মোটর দিক থেকে আসা, শাহবাগের দিকে আসা যে গাড়িগুলো সেগুলো কিন্তু এখানকার পরিস্থিতির জন্য ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং আবারও কিন্তু আমরা দেখছি যে সাউন্ড গ্রেনেড নিক্ষেপের মতো নিক্ষেপ করা হচ্ছে। শিক্ষার্থীরা অনেকেই কিন্তু কথা বলছে এবং আপনারা আসলে কি ভাবছেন? শিক্ষার্থীরা কিন্তু তাদের জায়গা থেকে সরে আসার এবং শিক্ষার্থীরা কিন্তু তাদের জায়গা থেকে সর্বোচ্চ অভিযোগ করছেন। আপনাদের মাথা গরম হয় প্লিজ, আপনাদের আমরা তো শান্তিপূর্ণভাবে বসছিলাম না, মাঝখানে কত মারা হয়েছে, পানি মারা হইতেছে, সাউন্ড গ্রেনেড মারা হয়েছে, টিয়ারশেল মারা হয়েছে। আমরা তো যেই মানুষ না নাকি? তিন দফা দাবিতে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যমুনা অভিমুখে যে লং মার্চ শুরু করেছিল, পুলিশি বাধায় তা পণ্ড হয়ে গেছে অনেকটা। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে, সাকুরার সামনে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে, সে সঙ্গে পুলিশও
তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছে। এরই মধ্যে আমরা দেখেছি শিক্ষার্থীদের ওপর জলকামান নিক্ষেপ করা হয়েছে। এছাড়া দফায় দফায় সাউন্ড গ্রেনেডের শব্দও আমরা শুনেছি। টিয়ার গ্যাসের ঝাঁঝালো যে কারণে শিক্ষার্থীরা ঠিকমতো আসলে কথাও বলতে পারছেন না, আমরা সেটিও দেখলাম একটু আগেই। যেমনটি দেখতে পাচ্ছেন 3 দফা দাবিতে মূলত গতকালও শিক্ষার্থীরা অবরোধ চেষ্টা করে, শিক্ষার্থীরা তাদের আন্দোলন শুরু করে এবং আজ যমুনা অভিমুখে তারা লং মার্চ কর্মসূচি শুরু করে এবং পুলিশ তা বাধা দেয়। যে 3 দফা দাবিটি সেটি না বললেই নয়। প্রথমত, ডিপ্লোমা যেসব প্রকৌশলী আছে তারা তাদের নামের আগে প্রকৌশলী এই পদবিটি ব্যবহার করতে পারবে না, এমন একটি দাবি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। এবং দ্বিতীয় আরেকটি যে দাবি সেটি হচ্ছে ডিপ্লোমা থেকে যেসব প্রকৌশল শিক্ষার্থী তারা নবম গ্রেডে তাদেরকে উন্নীত হতে দেওয়া যাবে না এবং তাদের অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের যেসব প্রকৌশলী তাদেরকে 10ম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য থাকা 100% কোটা বাতিল করার জন্য সবার জন্য অর্থাৎ বাতিল করে সবার জন্য উন্মুক্ত করা, সেই দাবিটি মূলত তারা চাচ্ছে। এই মূলত 3টি দাবির কারণেই আজকের এই কর্মসূচি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এবং সেই কর্মসূচি সফল করার জন্য তারা যমুনা অভিমুখে রওনা দেয়। পরবর্তীতে সেটি আমরা দেখতে পাই পুলিশ বিভিন্নভাবে বাধা দেওয়ার চেষ্টা করে, তাদের উপরে দফায় দফায় জলকামান নিক্ষেপ করা হয়েছে। একই সঙ্গে তাদেরকে আমরা আবার ঘটনাস্থলে যেতে চাই, সেখানে আছেন সহকর্মী আলামান তুষার। তুষার, জানাবেন সেখানের কি অবস্থান নিয়েছেন এবং শিক্ষার্থী এই পাশেই কিন্তু এখনও কিন্তু এখানকার যান চলাচল কিন্তু বন্ধ হয়ে গেছে। গাড়িগুলোকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, সর্বোচ্চ ফাঁকা করার চেষ্টা কিন্তু চলছে। শিক্ষার্থীরা কিন্তু আবারও মাঝে মাঝে সামনে এগোনোর চেষ্টা করছেন, তবে তাদেরকে এই যে ইন্টারকন্টিনেন্টাল যে মোড়, সেই মোড় থেকে আর সামনে এগিয়ে তো দেওয়া হবে না, এমনটাই কিন্তু এখানে মনে হচ্ছে। এখানে শিক্ষার্থীদেরও অবস্থান রয়েছে, তবে এখন আমরা কিন্তু যেহেতু শিক্ষার্থীদেরকে অনেকটাই ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে, সেই জায়গা থেকে আমরা যদি যে প্রকৌশল আন্দোলনের যিনি প্রেসিডেন্ট রয়েছে তার কাছ থেকে আসলে এটার ব্যাপারে জানতে চাইবো, তিনি আসলে কি বলছেন। দেখেন, আমরা খুবই শান্তিপ্রিয় আন্দোলন করছিলাম। আমরা কিন্তু গত 4-5 দিন ধরে বুয়েটে ক্লাস এবং আমরা পরীক্ষা বর্জন করেছি, আমরা শাহবাগে অবস্থান করেছি। আমরা উপদেষ্টা মণ্ডলীর কাছে নির্দিষ্ট সময় পর্যন্ত কিন্তু সময় বেঁধে দিয়েছি, আমরা কিন্তু প্রপার কোনো রেসপন্স উপদেষ্টা মণ্ডলীর কাছ থেকে পাইনি। বারবার আমাদের সময় পিছানো হয়েছে। আমরা কিন্তু শান্তিপূর্ণ অবস্থান করতে চেয়েছিলাম, কিন্তু পুলিশ আমাদের নিরস্ত্র বুয়েটের শান্তিপ্রিয় কুয়েট সকল প্রকৌশলীদের উপরে কিন্তু ঝাঁপিয়ে পড়েছে। তারা সাউন্ড গ্রেনেড মেরেছে, তারা টিয়ার শেল মেরেছে, তারা লাঠির আঘাত করেছে। আমরা এটা কখনোই মেনে নিব না, আমরা আমাদের দাবি আদায় করে যাবো এখান থেকে। ধন্যবাদ। দর্শক শুনছিলেন এবং ভাই, আপনাদের কাছে মন্ত্রণালয় থেকে লিখিত চাওয়া হয়েছিল, সেটার আমরা আমাদের কাছ থেকে লিখিত চেয়েছে 1000 বার। 6 মাসে আমরা বারবার প্রত্যেকটা মিনিস্ট্রিতে লিখে দিয়েছি, কোনো রেসপন্স আসেনি। আমরা গতকালে মন্ত্রণালয়ে গিয়েছি, সেখানে তারা আমাদের সাথে বসবেন বলে নিয়ে গিয়েছে, কিন্তু সেখানে আমাদের সাথে বসেও নাই। তার মানে তারা কোনোভাবে এটা কর্ণপাত করছে না। একটা লেজিট দাবিকে যে দেশের প্রধানরা, দেশের নেতৃত্ব দিচ্ছে, তারা আসলে এইখানে সম্পূর্ণ অবহেলা করেছে, যার ফলশ্রুতিতে আজকে আমাদেরকে এই কনফ্রন্টেশনে আসতে হয়েছে। কিন্তু আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমরা এখানে নিরস্ত্র আন্দোলন করে যাব, আমরা দাবি আদায় করেই যাব। ধন্যবাদ। দর্শক শুনছিলেন যে সরকারের পক্ষ থেকে যে কথাটা বলা হচ্ছে, তারা আসলে বলছেন যে তারা বারবার করে এর আগেও সরকারের কাছে তাদের চাওয়া তুলে ধরেছেন, লিখিত দিয়েছেন, কিন্তু তাতে আসলে কাজ হয়নি, এমনটা কিন্তু তারা আসলে উল্টো আমাদেরকে জানালেন। এবং সেখানকার পরিস্থিতি এখনও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা অনেকেই অবস্থান করছে এবং পুলিশ সদস্যরা তাদের যে সতর্ক অবস্থান, সেই সতর্ক অবস্থান কিন্তু আমরা লক্ষ্য করছি। এবং শিক্ষার্থীরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শাহবাগ মেট্রো স্টেশনের যে নিচের যে জায়গাটি রয়েছে, সেখানে গাড়িগুলো থেমে গেছে সামনের অংশে, যেহেতু এখানে এরকম একটি পরিস্থিতি হয়েছে।
এখানে যে গাড়িগুলো রয়েছে, যেহেতু সড়ক এই অংশে অবরোধ করা হয়নি ওভাবে বা আগে থেকে আটকানো হয়নি, অনেকে জানতেন না, মূল সড়কের একটি অংশ, সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু পরিস্থিতি অনেকটাই উত্তাল বলা চলে, সেই জায়গা থেকে গাড়িগুলো থেকে যারা যাত্রীরা রয়েছেন তারাও কিন্তু সরে গেছেন। আমরা গাড়িগুলোকে দেখছি যে খালি, এবং শিক্ষার্থীদের অবস্থান কিন্তু ছত্রভঙ্গ হয়ে যাওয়ার পরে আমরা অনেকটাই কম দেখছিলাম মনে হচ্ছিল। তবে এখন আবার শিক্ষার্থীদের যে অবস্থান, শিক্ষার্থীদের অবস্থান কিন্তু আবারও কিন্তু বেড়েছে, এমনটা আমাদের কাছে এমনটাই কিন্তু দর্শক এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এবং তারা কিন্তু আবারও স্লোগান দিচ্ছেন, তাদের হাতে তাদের যে ইঞ্জিনিয়ারিং কলেজের যেই ধরনের ইকুইপমেন্টগুলো রয়েছেন তারা সেগুলো হাতে রেখেছেন। এবং যেমনটা জানেন দর্শক, এই আন্দোলন তারা কিন্তু গতকালকেও কিন্তু প্রায় 5 ঘন্টা মতো শাহবাগ তারা অবরোধ করে রেখেছিলেন। বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত তারা তাদের অবস্থান কর্মসূচি পালন করার পরে মার্চ টু ঢাকা কর্মসূচি তারা আসলে দেন। এবং তার অংশ হিসাবে ঢাকার বাইরের যেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, প্রকৌশল অনুষদ যাদের রয়েছে, তাই সেই শিক্ষার্থীরা কিন্তু এসেছেন। এবং এর বাইরেও ঢাকায় যে বিশ্ববিদ্যালয়গুলোতে প্রকৌশল অনুষদ রয়েছে তারা এসেছেন, তারা কিন্তু এই আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন এবং তারা তাদের অবস্থান নিয়েছেন। এবং শিক্ষার্থীরা কিন্তু তাদের স্লোগান অব্যাহত রেখেছেন। এবং সেই স্লোগানের জায়গা থেকে এখানকার আবারও কিন্তু শিক্ষার্থীদেরকে পুলিশ কিন্তু ধাওয়া করেছে, একরকম তাদের লাঠি সোটা বা যেই ধরনের জিনিসগুলো তারা রয়েছেন, আসলে ওভাবে লাঠিচার্জের দৃশ্য আমরা প্রথমে একবার দেখেছিলাম, তারপরে কিন্তু আর আমরা তেমন একটা লক্ষ্য করিনি। তবে পুলিশ কিন্তু তাদেরকে পিছু হটানোর, যখনই শিক্ষার্থীরা সামনে এগিয়ে আসার চেষ্টা করছেন তখনই কিন্তু তাদেরকে সরাচ্ছেন। এবং আবারও যখন শিক্ষার্থীরা এখানে আমরা আবারও কিন্তু শিক্ষার্থীদেরকে দেখতে পাচ্ছি এবং শিক্ষার্থীরা ইট পাটকেল ওভাবে নিক্ষেপ না করলেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা কিন্তু জুতো নিক্ষেপ করছেন তাদের পায়ে, এমনটা কিন্তু আমরা একটু পর লক্ষ্য করছি। এবং ইট পাটকেল নিক্ষেপ করছে। আমরা দর্শক এই মুহূর্তে কিন্তু ইন্টারকন্টিনেন্টাল মোড়ে যে অবস্থান ছিল পুলিশ এবং শিক্ষার্থীদের, সেটি বাদ দিয়ে কিন্তু সামনে কিন্তু এগোচ্ছেন। এবং এই যে পাল্টাপাল্টি কিছুটাকে আমরা ইট পাটকেলের ব্যাপারও দেখছি। এবং সামনে যেই আটকে পড়া যে গাড়িগুলো রয়েছে সেগুলোর নিরাপত্তা নিয়েও কিন্তু এখন অনেকটাই প্রশ্ন উঠছে। এবং আমরা ইন্টারকন্টিনেন্টালের ভেতরের অংশে আমরা এটি সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ হতে দেখলাম, বা সেখানে শিক্ষার্থীরা ঢুকে পড়েছেন এরকম সংগ্রহ থেকে সেখানে নিক্ষেপ করা হয়েছে, হয়তো তেমনটাই আসলে মনে হচ্ছে এখান থেকে দেখে। শিক্ষার্থীরা কিন্তু বারংবার তাদের দাবি আদায়ের সামনে এগোনোর চেষ্টা করছেন। এখন কিন্তু দেখে অনেকটাই মনে হচ্ছে যে শিক্ষার্থীদেরকে আবারও শাহবাগের দিকে পিছু হটতে বাধ্য করা হচ্ছে। ঠিক এই মুহূর্তের শিক্ষার্থীদেরকে কিন্তু একেবারে শাহবাগ যে মেট্রো স্টেশন, সেই মেট্রো স্টেশনের নিচে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান করছেন এবং পুলিশ সদস্যরা কিন্তু সামনের দিকে এগিয়ে চলেছেন। পুলিশ থেকে আমরা আবারও কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপের দৃশ্য আমাদের চোখে পড়লো। আমরা মেট্রো স্টেশনের
যে গেট, নিরাপত্তার কথা মাথায় রেখে মেট্রো স্টেশনের গেট আবারও কিন্তু আরও একটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে। এবং আশপাশের গাড়িগুলোতে যারা গাড়ির লোক সেগুলো ছাড়া কিন্তু কেউ আর ওভাবে নেই, এবং শিক্ষার্থীদেরকে কিন্তু পুলিশ কিন্তু পিছু হটাচ্ছেন বারবার, এবং আমরা পুলিশ সদস্যদের শিক্ষার্থীদেরকে কিন্তু আহত হতে দেখছি। আমরা এবার কিন্তু পুলিশ সদস্যদের ইটপাটকেল নিক্ষেপের দেখছি, উভয় দিক থেকে কিন্তু ইটপাটকেল নিক্ষেপ করা হচ্ছে। ও পাশ থেকে ইট মারা হলে এই পাশ থেকেও ইটের টুকরো কিন্তু নিক্ষেপ করা হচ্ছে। এখানে আমরা ঠিক এই মুহূর্তে শিক্ষার্থীরা বারডেমের যেই হাসপাতাল রয়েছে, বারডেম জেনারেল হাসপাতাল, বারডেম জেনারেল হাসপাতালের সামনে কিন্তু এই মুহূর্তে দুই পাশের যে গেট, এক পাশের গেটে পুলিশ সদস্যরা অবস্থান করছেন, আরেক পাশের গেটে শিক্ষার্থীরা কিন্তু অবস্থান করছেন। এবং সেখানে দেখা যাচ্ছে আমরা যারা সংবাদকর্মীরা রয়েছি তারা কিন্তু মাঝখানে আছি। শিক্ষার্থীরা কিন্তু তাদের জায়গা থেকে আক্ষেপ ঝাড়ছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে শিক্ষার্থীরা কিন্তু এবার কিন্তু আমরা শিক্ষার্থীরা কিন্তু তাদের জায়গা থেকে বলছেন। আবারও একটি সাউন্ড গ্রেনেড দৃশ্য আমরা দেখলাম, এবং টিয়ার গ্যাস কিন্তু আমরা নিক্ষেপ করতে দেখছি। এবং এখানে আশপাশের যে দোকানপাটগুলো রয়েছে এবং এখানে যে স্বাভাবিক যে চলাচল, সেই স্বাভাবিক চলাচল কিন্তু এখন অনেকটাই ব্যাহত। শিক্ষার্থীরা যেমনটা অবস্থান নিয়েছেন, পুলিশ সদস্যরা কিন্তু তাদেরকে পিছু হটিয়ে এই মুহূর্তে আবারও কিন্তু শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে শিক্ষার্থীদেরকে পিছু হটিয়ে শাহবাগ মোড়ে কিন্তু এখন শিক্ষার্থীদেরকে একেবারে শাহবাগ মোড় পর্যন্ত ঠেলে নিয়ে এসে এবার কিন্তু পুলিশ সদস্যরা পিছু হটছে, এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তার মানে তাদেরকে শাহবাগে অবস্থান করতে দেওয়া হবে এমনটাই কিন্তু মনে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং শাহবাগের দিকে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে। পুলিশ ধাওয়া দিয়ে তাদেরকে শাহবাগের দিকে আবার নিয়ে গেছে। মূলত যমুনা অভিমুখে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আজকের যে লং মার্চ, সেটি এক ধরনের পুলিশি বাধায় অনেকটা বলা যায় পণ্ড হয়ে গেছে। এর মধ্যে এরপরও শিক্ষার্থীরা সর্বোচ্চ চেষ্টা করছেন তাদের লং মার্চ কর্মসূচি নিয়ে যমুনার দিকে মূলত তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। পুলিশ সেখান থেকে বিভিন্নভাবে বাধা দিয়েছে, আমরা সেই দৃশ্য দেখেছি। জলকামান নিক্ষেপের পাশাপাশি তাদেরকে সাউন্ড গ্রেনেডও, বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ আমরা হতে দেখেছি। এর আগে আজকে মূলত সকাল থেকে বুয়েট সহ বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বিশেষ করে বুয়েট, রুয়েট, চুয়েট ও কুয়েটের শিক্ষার্থীরা শাহবাগে জড়ো হন এবং সেখান থেকে তারা যমুনা অভিমুখে লং মার্চ কর্মসূচি শুরু করেন এবং এক পর্যায়ে পুলিশ তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে। শুরুতে তাদেরকে সেখানে বাদানুবাদ হয় এবং পুলিশ তাদেরকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু এক পর্যায়ে শিক্ষার্থীরা যখন যমুনা অভিমুখে এগিয়ে যেতে থাকে তখন পুলিশ বিভিন্নভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করতেও যখন পারল না, তখন এক পর্যায়ে আমরা দেখলাম জলকামান নিক্ষেপ করা হয়েছে এবং পাশাপাশি
বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ ঘটানো হয়েছে এবং আমাদের সহকর্মী আলামিন তুষার যেমনটা বললেন যে শিক্ষার্থীদের কয়েকজনের উপর লাঠিচার্জের ঘটনাও কিন্তু ঘটেছে এবং শুরুতে তেমনটা দেখা গেছে এবং পরবর্তীতে তাদেরকে ইন্টারকন্টিনেন্টাল হয়ে সাকুরা হয়ে শিক্ষার্থীদেরকে ধাওয়া দিয়ে শাহবাগের দিকে নিয়ে যাওয়া হয়েছে এবং বর্তমানে আন্দোলনরত শিক্ষার্থীরা শাহবাগের দিকে অবস্থান করছেন। পুলিশও তাদেরকে দমানোর চেষ্টা করছে তারা যেন যমুনা অভিমুখে যেতে না পারে। মূলত সকাল থেকে গতকালকে আমরা দেখেছি শাহবাগে বুয়েট সহ বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রায় 5 ঘন্টার মতো তারা অবস্থান নেয় এবং 3 দফা যে দাবি তাদের 3 দফা দাবি আদায়ের কথা বলছে এবং আজকেও শিক্ষার্থীরা যেমনটি বললেন যে উপদেষ্টাদের পক্ষ থেকে মূলত মন্ত্রণালয়ের পক্ষ থেকে লিখিত চাওয়া হয়েছিল এবং তারা বেশ কয়েকবার এই লিখিত দিয়েছে কিন্তু এতেও কাজ না হওয়ায় তারা তাদের দাবি আদায়ের জন্য আজকে মূলত এই যমুনা অভিমুখে তারা এই কর্মসূচি দিতে বাধ্য হন এবং আজকে আমরা দেখেছি যে সকাল থেকে মূলত 12টার পর থেকে কিছুক্ষণ পর থেকেই পুলিশের সঙ্গে মূলত এই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাগুলো ঘটে এবং পুলিশ চেষ্টা করে তাদেরকে বোঝানোর জন্য। শাহবাগ কর্মসূচিতে তারা শুরুতে মূলত সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করার ঘোষণা দিয়েছিলেন আন্দোলনরত শিক্ষার্থীরা এবং তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেন বুয়েটের সহকারী অধ্যাপক ইফতেখারুল ইসলাম ইবন। পরে যমুনার অভিমুখে যাত্রার ঘোষণা আসে এবং যমুনা অভিমুখে যাত্রা ঘোষণার পরেই শিক্ষার্থীরা যেই তাদের ঘোষণা দেয় এরপর আমরা দেখলাম পুলিশ তাদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে তাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে এবং একই সময়ে রাজধানীর মূলত আপনারা জানেন এটি ব্যস্ততম একটি সড়ক। এই সড়কে কিন্তু অনেকগুলো যানবাহন আটকা পড়ে এবং যানবাহনগুলোকে ঘুরিয়ে দেওয়া হয় যে কারণে যানজট ঢাকার অন্যান্য শহরেও মূলত যানজট দেখা যাচ্ছে এবং এই কারণে এই এখনকার যে বর্তমান পরিস্থিতি পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের আন্দোলনরত শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থান আমরা সেটি দেখতে পাচ্ছি এবং আমাদের সহকর্মী আলামিন তুষার সবশেষ খবর জানাচ্ছেন। আমরা হয়তোবা তার সঙ্গে আবারও যুক্ত হতে পারবো এবং সবশেষ খবর জানাতে পারবো। এতক্ষণ আমরা জানছিলাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যমুনা অভিমুখে লং মার্চ যেভাবে পুলিশের বাধায় পণ্ড হয়েছে। এবার চলে যাচ্ছে দুপুরের সময়ে শুরুতেই প্রধান শিরোনাম। জাতীয় নির্বাচনের রোডম্যাপের খসড়া অনুমোদন কাল প্রকাশ করবে ইসি। তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলে রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি। শুনানি 21 অক্টোবর। আগামী 21শে অক্টোবর টপ আইটেম হিসাবে এই আপিলটি শুনানি হবে। যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু থাকতো তাহলে কারো পক্ষেই স্বৈর শাসক হয়ে ওঠা সম্ভব ছিল না। এই রিভিউ এলাও করার মাধ্যমে যেটি সংবিধানে ফিরে আসবে, মানুষ তার ভোটাধিকার ফিরে পাবে। নির্বাচন বানচালে নিত্য নতুন দাবি তুলছে কিছু রাজনৈতিক মহল। গণতান্ত্রিক শক্তির ক্ষমতায় আসা ঠেকাতে ষড়যন্ত্রে সরকারের ভেতরও একটি অংশ, অভিযোগ বিএনপির। কিছু সংখ্যক রাজনৈতিক মহল অত্যন্ত পরিকল্পিতভাবে নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনকে ব্যাহত করার জন্য নিত্য নতুন দাবি তুলে তুলেছে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত এবং আমি ওমরিনা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 3 দফা আদায়ে প্রকৌশল শিক্ষার্থীদের যমুনা অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা, টিয়ারশেল নিক্ষেপ, ধাওয়া পাল্টা ধাওয়া, লিখিত প্রস্তাব দেওয়ার আহ্বান মন্ত্রণালয়ের। ডাকসুতে জমজমাট প্রচারণার রুমমেটকে মারধরের মামলায় গ্রেফতার ভিপি প্রার্থী জালাল। রাকসুর ভোট পেছালো 13 দিন, জাকসুর বাদ পড়াদের আপিল শুনানি। এবং নাফনদের জলসীমায় বেপরোয়া আরাকান আর্মি 22 দিনে ধরে নিয়ে গেছে 51 বাংলাদেশি জেলেকে। উপকূলে চরম উৎকণ্ঠা, নিরাপত্তা জোরদারের দাবি। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের রোডম্যাপের খসড়া অনুমোদন দিয়েছে ইসি। প্রকাশ করা হতে পারে আগামীকাল। আর সেপ্টেম্বরের দ্বিতীয়ার্ধে শুরু হচ্ছে অংশীজনদের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ। এদিকে চতুর্থ ও শেষ দিনের মতো নির্বাচন কমিশনে খসড়া সীমানা নির্ধারণ নিয়ে দাবি আপত্তির শুনানি চলছে। পঞ্চগড় 1 ও 2 আসন দিয়ে শুরু হয় সংসদীয় আসনের পুনর্নির্ধারিত সীমানার বিষয়ে নির্বাচন কমিশনের দাবি ও আপত্তির উপর শেষ দিনের শুনানি।
বুধবার সকালে নির্বাচন কমিশনের এই শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সহ 4 কমিশনার উপস্থিত রয়েছেন। 5 অঞ্চলের 18টি সংসদীয় আসনের 262টি দাবি আপত্তির শুনানি করছে নির্বাচন কমিশন। সকাল 10টা থেকে বেলা 12:30 পর্যন্ত রংপুর ও রাজশাহী অঞ্চলে শুনানি চলে। পাবনা 1 আসন নিয়ে পক্ষে বিপক্ষে মত দেন আপিলকারীরা। আমরা 1991 সাল থেকে সর্বশেষ নির্বাচন পর্যন্ত ভোট দিয়ে আসছি পঞ্চগড় 1-এ। তো আমরা পঞ্চগড় 1-এর সাথে থাকতে চাই। আমি ভোটার হচ্ছি পঞ্চগড় 1-এর, কিন্তু আমি বাস করছি পঞ্চগড় 2-এ। সেক্ষেত্রে পঞ্চগড় 1-এর এমপি কোনোদিনই এসে আমার এলাকার উন্নয়ন করে না। আমাদের ভৌগোলিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, উন্নয়ন সমস্যা এবং প্রশাসনিক, শিক্ষা, স্বাস্থ্য সবগুলো সমস্যার মধ্যে আমরা আছি। বিকেলে ময়মনসিংহ, সিলেট ও ফরিদপুর অঞ্চল সহ 10টি আসনে শুনানি হবে। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপের খসড়া অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার আসন্ন নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছে ইসি। গত 21 আগস্ট সংসদ নির্বাচনের পরিকল্পনা নিয়ে বৈঠক করে কমিশন। সাধারণত ভোটার তালিকা, নির্বাচনী আইনের সংস্কার, দল ও অংশীজনের সঙ্গে সংলাপ, সীমানা নির্ধারণ, দল নিবন্ধন, সরঞ্জাম কেনাকাটা, প্রশিক্ষণ, মুদ্রণ, আইনশৃঙ্খলা সভা, নির্বাচনী কর্মকর্তাদের নিয়ে সভাসহ তফসিলের আগে ও পরে প্রস্তুতির তালিকা রয়েছে রোডম্যাপে। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। বারবার বিঘ্ন হওয়া বন্ধে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কার্যকর সমাধান চায় আপিল বিভাগ। সংবিধানের ত্রয়োদশ সংশোধনী সংক্রান্ত রিভিউ শুনানিতে কথা বলেন প্রধান বিচারপতি। পরে আপিলের অনুমতি দিয়ে শুনানির জন্য 21 অক্টোবর দিন ধার্য করেন সর্বোচ্চ আদালত। আইনজীবীরা বলছেন আপিলে ফিরবে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দেশের 4টি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, যা গ্রহণযোগ্যতা পায় দেশ বিদেশে। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এক রায়ের আলোকে তড়িঘড়ি করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আওয়ামী লীগ সরকার। সংশোধনী আনা হয় সংবিধানে। আইনজীবীরা বলছেন তত্ত্বাবধায়কের বিধান বাতিল হওয়ায় দেশের গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে যায়। 5 আগস্টের পট পরিবর্তনের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আইনি লড়াই শুরু করে বিএনপি, জামাত সহ কয়েকটি পক্ষ। 2 দিন শুনানি শেষে আপিলের অনুমতি দেন সর্বোচ্চ আদালত। শুনানিতে প্রধান বিচারপতি বলেন, সাময়িক নয়, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে কার্যকর সমাধান চায় আপিল বিভাগ, যাতে এই ব্যবস্থা বারবার বিঘ্নিত না হয়। এ সময় তিনি প্রশ্ন তোলেন, যদি এখন তত্ত্বাবধায়ক ফিরিয়ে দেয়া হয় তবে এটি কবে থেকে কার্যকর হবে? জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, নির্বাচনকালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিভাবে কার্যকর হবে আপিল বিভাগ চাইলে নতুন করে পর্যবেক্ষণ দিতে পারে। অন্তর্বর্তী সরকার যেমন সাংবিধানিক পরিকাঠামোর মধ্যে আছে, একইভাবে সুপ্রিম কোর্টের ক্ষমতা আছে তত্ত্বাবধায়ক সরকার কখন থেকে কার্যকর করবেন সেই গাইডলাইন দেওয়ার। এটা আমি কোর্টকে বলেছি যে আপনাদের সামনে যখন রিভিউ আছে, এই রিভিউয়ের মাধ্যমে আপনারা যে কোনো প্রশ্নের মীমাংসা করতে পারবেন এবং ইন্টারিম গভর্নমেন্ট তার মতো করে তার স্কিম ফুলফিল করবেন। সুপ্রিম কোর্ট সব কিছুকে বিবেচনা নিয়ে একটা গাইডলাইন দেবেন বলে আমরা বিশ্বাস করি। বিএনপি, জামাত সহ আবেদনকারীদের আইনজীবীরা বলছেন তত্ত্বাবধায়ক সরকার ফিরলে সুসংহত হবে দেশের গণতন্ত্র। রিভিউ পিটিশনটা মাননীয় আদালত অ্যালাউ করবেন এবং অ্যালাউ করলে মানুষ আবার তাদের অধিকার ফিরে পাবে। এই দেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী, জনগণের ভোটাধিকারের জন্য একটা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মাধ্যমে মানুষ ভোট দিয়ে নেতা নির্বাচনের যে সুযোগ পেয়েছিল, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এই রিভিউ এলাও করার মাধ্যমে সেটি সংবিধানে ফিরে আসবে। আইনে থাকুক বা না থাকুক সেই বিতর্কে না গিয়ে কোর্টের প্র্যাকটিস তারা অবলম্বন করতে চান, সেই জন্য আজকে লিভ দিয়েছেন এবং শুনানি হবে রিওপেনিং এর প্রথম দিকেই এটি শুনানি হবে গুরুত্বের বিচারে। আমরা আশা করি যে ত্রয়োদশ সংশোধনী মামলার আপিল বিভাগের রায়টা বাতিল হবে। তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করে গণতন্ত্র এবং রায় নিয়ে প্রতারণা করায় সাবেক প্রধান বিচারপতি খয়রুল হকের বিরুদ্ধে আরও মামলা হওয়া উচিত বলে মনে করেন বিএনপির আইনজীবীরা। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন বানচালে কিছু রাজনৈতিক মহল নিত্য নতুন দাবি তুলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতান্ত্রিক শক্তির ক্ষমতায় আসা ঠেকাতে সরকারের ভেতরের একটি মহলও ষড়যন্ত্র করছে বলে সতর্ক থাকার আহ্বান তার। বলেন, গণ অভ্যুত্থানের পর কেউ জিতে গেছে মনে করলে বড় ভুল হবে। দ্রুত সংস্কার কাজ শেষ করে ঘোষিত সময়ে নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান বিএনপি মহাসচিবের।
নির্বাচনের সময় নিয়ে নানা জটিলতা আর সংশয় থাকলেও অন্তর্বর্তী সরকারের ভোটের রোডম্যাপ ঘোষণায় শঙ্কা দূর হয়েছে বেশ, কিন্তু নতুন করে সংস্কার আর পিআর পদ্ধতি সহ বেশ কিছু বিষয় সামনে আসায় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র দেখছে রাজনৈতিক দলগুলো। সংখ্যানুপাতিক হারে নির্বাচনের দাবি তুলে পরিকল্পিতভাবে কিছু রাজনৈতিক দল নির্বাচন পেছানোর পায়তারা করছে অভিযোগ করে সবাইকে এ ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় এই কথা বলেন তিনি। সংখ্যানুপাতিক পিআর, অর্থাৎ পিআরটাও সংখ্যানুপাতিক ভোট প্রতিনিধিত্ব, এটা বুঝতে সময় লাগে। এখনো আমাদের কাছেই পরিষ্কার না, সাধারণ মানুষের কাছে পরিষ্কার নয়। এগুলো নিয়ে তারা হুমকি দিচ্ছেন, কথা বলছেন এবং অত্যন্ত জোরে সোরে হুমকি দিচ্ছেন। গণতান্ত্রিক শক্তির ক্ষমতায় যাওয়া ঠেকাতে সরকারের ভেতরে থাকা একটি মহল ষড়যন্ত্র করছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ৭১-এর পাক বাহিনীর সহযোগীরা দেশে বড় বড় কথা বলছে। সরকারের ভেতরে একটা মহল, তারা অত্যন্ত সচেতনভাবে চেষ্টা করছে যে এই যারা গণতন্ত্রের পক্ষের শক্তি তারা যেন আসতে না পারে। নির্বাচন বানচাল করে শেখ হাসিনাকে দেশে ফেরাতে ব্যাংক লুটেরারা দিল্লিতে বসে ২৫০০ কোটি টাকা বিনিয়োগ করেছে বলে দাবি করেন বিএনপি মহাসচিব। জটিলতা তৈরি না করে দ্রুত সংস্কার শেষে ঘোষিত সময় নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান তার। দিল্লিতে বসে তিনি ২৫০০ কোটি টাকা ইতিমধ্যে দিয়ে দিয়েছেন এবং পরিকল্পনা করেছেন যে কিভাবে ওই টাকাকে ব্যবহার করে তারা বাংলাদেশে নির্বাচন বন্ধ করবে এবং হাসিনাকে আবার দেশে ফিরিয়ে আনবে। সংস্কার প্রস্তাব সহ সব বিষয়ে বিএনপি অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহযোগিতা করেছে বলেও জানান বিএনপি মহাসচিব। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। ডাকসু ও হল সংসদ নির্বাচনে দ্বিতীয় দিনের প্রচারণায় ক্যাম্পাস চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। শিক্ষার্থীদের দিচ্ছেন সমস্যা সমাধানের নানা প্রতিশ্রুতি। জয়ের বিষয়ে আশা ব্যক্ত করার পাশাপাশি কেউ কেউ করছেন আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ। আর নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে টাস্ক ফোর্স বিশেষ নজরদারি করছে বলে জানিয়েছেন চিফ রিটার্নিং অফিসার। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণার দ্বিতীয় দিনে সরগরম ক্যাম্পাস। বুধবার সকাল থেকেই প্রচারণা শুরু করেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। জয় নিয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এখনো পর্যন্ত যে কদিন প্রচারণা করেছি, ভোটাররা অনেক বেশি উচ্ছ্বাসিত আমাদেরকে নিয়ে এবং ৯০-এর পুনরাবৃত্তি হয়তো বা হতে যাচ্ছে ইনশাআল্লাহ। প্রচারণার এক পর্যায়ে মুখোমুখি হন ছাত্রদল ও ডাকসু ফর চেঞ্জ প্যানেলের দুই ভিপি প্রার্থী। কুশল বিনিময়ের পাশাপাশি একে অপরকে শুভকামনা জানান। ভোটের প্রচারণায় অংশ নিয়েছে অপরাজয় ৭১, অদম্য ২৪ প্যানেলের প্রার্থীরাও। আর দুপুরে চারুকলা অনুষদের গেট থেকে প্রচারণায় নামে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ। এদিন বিভিন্ন প্যানেলের বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ করেন ডাকসু ফর চেঞ্জ প্যানেলের ভিপি প্রার্থী বিন ইয়ামিন মোল্লা। ছাত্র শিবিরের পুরো বিশ্ববিদ্যালয় জুড়ে প্রত্যেকটি হল, প্রত্যেকটি একাডেমিক এরিয়া, একাডেমিক ভবন, প্রত্যেকটা জায়গায় তারা তাদের নির্বাচন যে আচরণ বিধি সাথে ধারা ভঙ্গন করেছে। বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের জায়গা থেকে বা তার আশপাশে যারা ছিলেন বা তাদের এটা একটু নজরদারি করা এবং এরকম একজন ব্যক্তি বিশ্ববিদ্যালয় হলের ভিতরে অবস্থান করতেছেন যিনি যে কোনো সময় একটা এর আগেও কিন্তু এরকম ঘটনা উনি রুমে করেছেন, যে কোনো ঘটাতে পারেন, সেই বিষয়ে আসলে ব্যবস্থা নেওয়া হয় নাই। এদিকে আচরণ বিধি লঙ্ঘনের বিষয়ে সতর্ক করে চিফ রিটার্নিং অফিসার বলেন, সদ্য গঠিত টাস্ক ফোর্স আচরণ বিধি বিষয়ে নজরদারি করছে। শাকিন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। শুরু হলো জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার বিচার। সূচনা বক্তব্য উপস্থাপন করেছেন চিফ প্রসিকিউটর। সাক্ষ্য গ্রহণ শুরু হবে কাল। পরে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, বিচার হবে স্বচ্ছ, যেন দেশ বিদেশে কেউ প্রশ্ন তুলতে না পারে। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় বুধবার সকালে হাজির করা হয় গ্রেপ্তার ৬ আসামিকে। সকাল 11:30টার দিকে শুরু হয় আনুষ্ঠানিক বিচার। বিচারের শুরুতে সূচনা বক্তব্য দেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। তিনি আবু সাইদ হত্যা, জুলাই আগস্টের আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরেন। পরে এ মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয় বৃহস্পতিবার। দুহাত বাড়িয়ে দিয়ে গুলিকে বুকে আলিঙ্গন করার যে দৃশ্য, যেটা এই দেশের তরুণদেরকে যুদ্ধে নামার জন্যে
শহীদ হওয়ার জন্য উদ্বুদ্ধ করেছিল তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসামি এইটার সুপিরিয়র স্ট্যাটাসে থেকে কমান্ড দিয়েই এই কাণ্ডগুলো ঘটিয়েছেন। তিনি আবারও বলেন বিচার হবে স্বচ্ছ, যাতে দেশ বিদেশে কেউ বিচার নিয়ে প্রশ্ন তুলতে না পারে। এটাও বলেছি যে এই বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ। বাংলাদেশের জনগণ সেটা দেখবেন, দুনিয়ার মানুষ সেটা দেখবেন। এখানে এতটা শক্ত এভিডেন্স আছে, একটা প্রমাণ আরেকটা প্রমাণকে আরো সুদৃঢ় করেছে। গত 6 আগস্ট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ 30 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল 2। এর মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার সহ 24 জন এখনও পলাতক রয়েছেন। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। ডেঙ্গু পরিস্থিতির খবর। বর্ষার সঙ্গে সঙ্গে এই ডেঙ্গু আক্রান্তের হার বেড়ে যায়। আশঙ্কাজনক পর্যায়ে না পৌঁছালেও বিশেষজ্ঞদের পরামর্শ বাড়তি সতর্কতা অবলম্বনের। অন্যদিকে ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি লার্ভা ধ্বংসের প্রতি গুরুত্ব দিচ্ছে সিটি কর্পোরেশন। তাসনিয়া নিশাত মিমের রিপোর্ট। বৃষ্টি মানেই ঠান্ডা হাওয়া, সবুজ প্রকৃতি। তবে এই বৃষ্টির সঙ্গে তাল মিলিয়ে চোখ রাঙাতে থাকে ডেঙ্গু। সাধারণত মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুর মৌসুম হলেও এখন বছর জুড়েই কম বেশি ডেঙ্গু আক্রান্ত হচ্ছে মানুষ। আগে ঢাকা কেন্দ্রিক হলেও এখন দেশের প্রায় সব জেলাতেই ছড়িয়ে পড়েছে এডিস মশা। ডেঙ্গুর লক্ষণে ব্যাপক পরিবর্তন এসছে। সম্ভবত আমরা মনে করছি ডেঙ্গু ভাইরাসের আচার আচরণেও পরিবর্তন এসছে, যদিও ব্যাপারটা নিয়ে ব্যাপক কোনো গবেষণা বাংলাদেশে হয়নি। অন্যান্য বছরের তুলনায় এবছর জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বেশি হওয়ায় বিশেষজ্ঞদের পরামর্শ ডেঙ্গুর লক্ষণ প্রকাশ পেলে দ্রুত পরীক্ষা নিরীক্ষা আর বাড়তি সতর্কতা অবলম্বনের। যদি জ্বর হয়, জ্বরের সাথে শরীর ব্যথা, অস্থিসন্ধিতে ব্যথা, পেট ব্যথা, পাতলা পায়খানা, বমি ভাব বা মাথা ব্যথা থাকে, তাহলে ঘরে বসে থাকাটা বোকামি হবে। ডেঙ্গু প্রতিরোধে শুধু জনসচেতনতা নয়, বরং জনসম্পৃক্ততা বাড়ানোর চেষ্টা করছে সিটি কর্পোরেশন। যে জায়গাগুলোতে এক পশলা বৃষ্টি হলেই মশার ব্রিডিং প্লেস হয়, আমরা সেগুলোকে রিমুভ করার চেষ্টা করব। বিশেষজ্ঞরা বলছেন এডিস মশা নিয়ন্ত্রণ করতে না পারলে অচিরেই ডেঙ্গু পরিস্থিতি হতে পারে ভয়াবহ। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। প্রকৌশল শিক্ষার্থীদের মার্চ টু যমুনায় রণক্ষেত্র শাহবাগ এলাকা। টিয়ার শেল, জলকামান ব্যবহার, পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া, আহত কয়েকজন। সংকট সমাধানে কমিটি গঠন। জাতীয় নির্বাচনের রোডম্যাপের খসড়া অনুমোদন কাল প্রকাশ করবে ইসি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি। শুনানি 21 অক্টোবর। এবং নির্বাচন বানচালে নিত্য নতুন দাবি তুলছে কিছু রাজনৈতিক মহল। গণতান্ত্রিক শক্তির ক্ষমতায় আসা ঠেকাতে ষড়যন্ত্রে সরকারের ভেতরের একটি অংশও অভিযোগ মির্জা ফখরুলের। এই ছিল দুপুরের সময়ে। সঙ্গে থাকুন সময়ে।